উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের ৭৭.২% মতে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না, কাজেই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত, 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যেই অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে, প্রাক্কলিত পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। এই 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে ১,৪৬,২৫২ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। সার্বিক চিত্র ঠিক আছে। শেষ করবো? হ্যাঁ, এর আগেও আমরা পাসপোর্ট অফিস, বিআরটিএ সহ যে প্রতিষ্ঠানগুলো এসেছে গত ৬-৭ বছর ধরে আমরা দেখছি, আপনারাও রিপোর্ট জমা দেন বা প্রকাশ করছেন, দুদক যেমন দেখে আবার সরকারও তেমন দেখেছে। কোনো অবস্থার পরিবর্তন আপনারা দেখেছেন কিনা বা দুদক এটা নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলেছে কিনা? দুদক অনেক কথাই বলে, পাসপোর্ট অফিসে অনেক কথাই বলে, আমাদের পরামর্শ শুনে বলে, কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না। পাসপোর্ট অফিসে যে পাসপোর্ট সেবা খাতে যে ডিজিটালাইজেশন যতটুকু হয়েছে সেটা কিন্তু আমাদের গবেষণার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট পরামর্শ ছিল। 2010 সালে আমরা প্রথম পাসপোর্ট খাত নিয়ে গবেষণা আলাদা সুনির্দিষ্ট ডায়াগনস্টিক স্টাডি করেছিলাম। তার প্রেক্ষিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে সমস্যা যে জায়গায় সেই জায়গায় রয়ে গেছে। তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তারা লাভবান হন তার মাধ্যমে, যে কারণে এটা নিয়ন্ত্রিত হয় না। দুর্নীতি দমন কমিশনের বিষয় তো যত কম বলা যায় ততই ভালো। দুর্নীতি দমন কমিশন অকার্যকর, এটা বাংলাদেশের সব মানুষ জানে, এখন পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর। এবং সেটা নিয়ে সংস্কার যে ক্ষেত্রগুলো তার মধ্যে সবচেয়ে প্রাধান্য যেই ক্ষেত্রগুলো বা প্রতিষ্ঠান সেটি দুদক হিসাবে চিহ্নিত হয়েছে। এটা যেহেতু অকার্যকর সেই কারণে, এবং সেটার একটি চিত্র আপনারা দেখতে পেয়েছেন, দুদকের কাছে অভিযোগ করেছে 0.2% সেবাগ্রহীতা যারা হয়রানির শিকার হয়েছেন বা দুর্নীতির শিকার হয়েছেন, মাত্র 0.2%। এবং সেটাও যদিও 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি, এই তথ্যটি যে মাত্র 0.2%, 0.6% দুদকের কাছে অভিযোগ করেছে। খুবই যে উদ্বেগজনক একটা বিষয়। এই বিষয়ে দুদকেরও দায়িত্বশীলতার প্রয়োজন আছে। পাশাপাশি আরেকটা অভিযোগ ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে সরকারি খাতে সরকারি বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, যেহেতু খাতওয়ারি গবেষণার বিষয়, জরিপের বিষয়, সংশ্লিষ্ট খাতে কিন্তু সরকারি যেটাকে বলা হয় গ্রিভেন্স রিড্রেস সিস্টেম বা অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। সেই পদ্ধতিটা সম্পর্কে মানুষ খুবই কমই জানে, এবং যারা জানে তারাও খুবই কম ব্যবহার করেছে। 0.000002 মানে অর্থাৎ খুবই নগণ্য সংখ্যক মানুষ ব্যবহার করছে। কারণ এটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটা সাধারণ মানুষের কাছে মানে পরিচিত নয়, যাদের কাছে পরিচিত তাদের জন্য একটা জটিল একটা বিষয়। এবং তাছাড়া যেটা আরেকটা বিষয় হচ্ছে যে যারা উত্তরদাতা তারা কিন্তু বলেছেন অভিযোগ করে কোনো ফল পাওয়া যায় না, সেই কারণে মানে অভিযোগ করার মতো একটা যে উৎসাহ সেটাও নাই। এবং আমাদের মাঠ পর্যায়ে তথ্য, আপনাদের তথ্য নিশ্চয়ই এটা আপনারাও জানেন যে অনেক ক্ষেত্রে আবার অভিযোগকারীর উপরে অভিযোগকারীকে হয়রানি হতে হয়। আমাদের জরিপে একটি বিষয় আসছে যে যারা উত্তরদাতা তারা বলেছেন সমাধানের উপায় হচ্ছে যে ঘন ঘন গণশুনানি করা। একটা ভালো পদ্ধতি, দুদকের পক্ষ থেকে গণশুনানি করা হয় মাঝে মধ্যে, আগে একটু ঘন ঘন হতো, এখন মোটেই হয় না বললেই চলে। বা সরকারিভাবে কিন্তু নির্দেশনা আছে বা সরকারি নিয়ম আছে, নীতি আছে যে প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে গণশুনানি করতে হবে একটা নির্দিষ্ট মেয়াদে। সে কোনো কোনো ক্ষেত্রে হয়, কিন্তু সেটা যেটা দেখা যায় গবেষণায়, আমাদেরও গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে যে কিছুটা মানে সম্ভাবনা থাকলেও এই ক্ষেত্রে যেটা হয় যে যারা গণশুনানিতে সবাই খুব যাদের বিরুদ্ধে অভিযোগ
তারা হয়তো যেহেতু চাপের মুখে অঙ্গীকার করেন যে হ্যাঁ সব সমস্যার সমাধান করে দেব, পরের দিন যখন যিনি মানে সমস্যা উত্তোলন করেছেন, প্রশ্ন করেছেন, তিনি যখন আবার সেই কর্মকর্তার কাছেই যান, তখন তাকে বলা হয় যে কেন গণশুনানিতে তো দুদকের কাছে খুব গিয়েছিলেন, আমার কাছে কেন আসছেন আবার? হ্যাঁ, আবার এখন আগের তুলনায় হারটা বেশি দিতে হবে। সো এই হচ্ছে আমাদের প্রবণতা, ওই যে ঘুরে ফিরে এক কথায় মূলত যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিত করা হয় না, তদারকিটা করা হয় না। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকির সিস্টেম অনানুষ্ঠানিক হলো আনুষ্ঠানিক হলো আছে, কিন্তু সেই তদারকি ব্যবস্থাপনাটা যখন কার্যকর হয় না তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটি স্বাভাবিক। জি, ঘুষের উপরে ঘুষ দিতে হয়, এটা তো আমি বলি না, এই কাজ আমি বলতে পারবো না। না, ঘুষের উপরে ঘুষ অর্থে কোন অর্থে সেটা আমি জানি না। সেটা হচ্ছে যে একটা আমরা যেটা জানি সেটা হচ্ছে ঘুষ লেনদেন এমন একটা বিষয় না, এটা সিঙ্গল শট ইভেন্ট না। মানে একটা ঘুষ মানে একজন সেবা প্রদানকারীকে ঘুষ দিলে আমার সমস্ত সেবাটা আমি পেয়ে যাব, এটার কোনো নিশ্চয়তা কিন্তু সিস্টেম দিতে পারছে না। যেই কারণে একাধিক পর্যায়ে ঘুষ দিতে হয়। অনেকে ঘুষ আদায় করেন কিন্তু তারপর সেবাটাও পান না, এরকম আছে। তবে প্রায় বেসরকারি খাতে বা ব্যক্তি মালিকানাধীন খাতে বা অন্য যে কোনো খাতে কিন্তু আমাদের আরেকটা জিনিস বললে না বললে অন্যায় হবে, সেটা হচ্ছে যারা ঘুষ দেন তাদের মধ্যে একাংশ কিন্তু আছেন যারা আবার মানে ঝামেলা এড়ানোর নামে বা নিয়ম ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে একটা লাইসেন্স বা একটা কিছু রেজিস্ট্রেশন ইত্যাদি নেওয়ার জন্য বা অন্যভাবে বলবো যে বাধ্য হয়তো বটেই, কিন্তু ওই লাইনে দাঁড়াতে হবে, নিয়ম মানতে হবে, এগুলোর যে জটিলতা সেটাকে মানে ইয়ে করার জন্য, অ্যাভয়েড করার জন্য কিন্তু ঘুষ লেনদেন করে। অর্থাৎ যারা ঘুষের কারণে জিম্মি, যা ঘুষ দিতে বাধ্য হচ্ছেন, তারা কিন্তু নিজেরাই ঘুষ দিচ্ছেন, অর্থাৎ অনিয়মের শিকার হচ্ছেন। এই চিত্রটা কিন্তু বিরাজমান। আমার আরেকটু ক্লারিফিকেশন দরকার। আমি ব্যাংকিং খাতের প্রসঙ্গ বলেছি, তো প্রসঙ্গ এনেছেন, আমি একটু ব্যাংকিং খাতকে একটু গুরুত্ব দিয়ে একটু বলতে চাই। আপনারা ঘুষের কথা বলেছেন যে 128 কোটি টাকা ঘুষ লেনদেন হচ্ছে বিগত বছরে। আমরা দেখেছি বিগত বছরে আসলে কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা নিয়ে আপনারাও কথা বলেছেন, আমরাও কথা বলেছি, এবং বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের শাসন দুর্বলতা নিয়ে কথা হয়েছে। আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক এবং বিএফআই অনেক কর্মকর্তা তারা যোগসাজশে ঘুষের লেনদেন করেছে বিভিন্ন প্রক্রিয়ায়। তারা সুদ মৌকুফে সম্পৃক্ত হয়েছে বেআইনিভাবে, তারা ঋণ মঞ্জুরের ক্ষেত্রে সম্পৃক্ত হয়েছে, ব্যাংকিং খাতের কর্মকর্তাদের নিয়োগ বদলিতে তারা সম্পৃক্ত হয়েছে, এবং সোনা দায় সমস্ত ক্ষেত্রে ব্যাপক ঘুষ লেনদেন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নির্বাহী থেকে শুরু করে সাবেক গভর্নর আব্দুল তালুকদার থেকে শুরু করে নানা ধরনের, আমি শোনা যায় বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের যে প্রধান ছিলেন তার এক সহযোগী আটক হয়েছিলেন 5 আগস্টের পরে বিপুল অঙ্কের টাকা সহ মাসুদ বিশ্বাসের যে গণমাধ্যমে এসেছে। আপনারা কি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বা শীর্ষ নির্বাহীরা কি পরিমাণ ঘুষ নিয়েছেন, এরকম কোনো ফাইন্ডিংস কি আপনাদের এই ব্যাংকিং ঘুষ লেনদেনে রয়েছে কিনা বা এটি আলাদা ছিল কিনা? না, এটা যেভাবে আমরা সেবা খাতের গবেষণাটা জরিপটা ডিজাইন করা হয়েছে শুরু থেকে, তার মধ্যে এইভাবে সরাসরি বা কেন্দ্রীয় ব্যাংককে কেন্দ্র করে কোনো জরিপ করার সুযোগ স্কোপের মধ্যে ছিল না। তবে আমরা ব্যাংকিং খাত নিয়ে একটা আলাদা গবেষণা করেছিলাম, যেটার মাধ্যমে সুনির্দিষ্ট ঘুষ লেনদেন না হলেও ব্যাংকিং খাতে অব্যবস্থাপনার জন্য আপনার যে মূল পয়েন্টটা, সেটা যে আসলে পুরো ব্যাংকিং খাতের কিনারায় ঠেলে দেওয়ার জন্য মূল দায়টা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষেরই ছিল। সেটি এখন সাম্প্রতিক ঘটনাবলিতে এটা আরও বেশি পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। কিন্তু আমরা আমি ভুল না করে 2021 সালে একটি গবেষণার মাধ্যমে সেটা তুলে ধরেছিলাম, এবং সেখানে সরাসরি মূল দায়টা কেন্দ্রীয় ব্যাংকের উপরেই অর্পিত হয়েছিল। তাদের ব্যবস্থাপনা, তারাই কিন্তু দুর্নীতি, ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি, ঋণ খেলাপির মূল অনুঘটকের ভূমিকা পালন করেছে, মূল সঞ্চালকের মানে চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে। এবং শুধু তাই নয়, ব্যাংকিং খাত একটা বলে যে এক ধরনের যে ক্যাপচার্ড হয়ে গেছিলো, জিম্মি হয়ে দখল করে ফেলা হয়েছিল, সেইখানেও গোয়েন্দা সংস্থা সহ কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটা তো একটা সম্পূর্ণ বলো যে কর্তৃত্ববাদের যেই সিনড্রোম ছিল, লক্ষণগুলো ছিল, তার একটা অন্যতম ক্ষেত্র বা ছিল ব্যাংকিং খাত।
অন্যান্য খাতে যেরকম কী বলে যে নীতি দখল হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে দখল হয়েছিল, সেটারই দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। তবে এই আমাদের আজকের এই জরিপের সাথে ওইটার কোনো সম্পর্ক নেই, এটা সুযোগ ছিল না, কাজে এটা নিয়ে মন্তব্য করা যাবে না। আচ্ছা, শেষ করার আগে সবাইকে একটু জাস্ট মনে করিয়ে দিতে